পৌরাণিক তথ্য মতে ভারতবর্ষের উত্তরে অবস্থিত পর্বতের রাজা হিমালয়ে দেবতাদের বাস। 5টি দেশ ও 13টি রাজ্যে বিস্তৃত এই হিমালয় তার উৎকর্ষতা প্রমাণ করে হিমের আঁচলে মোড়া প্রদেশ অর্থাৎ হিমাচল প্রদেশের নয়নাভিরাম বহুমুখিতার কারণে। সুবিস্তীর্ণ উপত্যকা থেকে তুষারধবল পর্বতমালা, পাহাড়ি ঝর্ণা থেকে কলকল রবে বয়ে চলা খরস্রোতা নদী, ধার্মিক অবয়ব থেকে জৈব শিলামণ্ডলের সমৃদ্ধতা হিমাচলকে এক অন্য মাত্রা দান করেছে। ভ্রমণ পিপাসু হিসাবে তাই হিমাচলের প্রতি টান এক ভিন্ন পারদের মাত্রা নেয়। আজ আমরা বিশ্বরূপম লাইভের পক্ষ থেকে অতি সস্তায় ভ্রমণ করতে চলেছি হিমাচলের সেরা ঠিকানা সিমলা, কুল্লু, কাসল ও মানালি। তবে ইনফরমেশন ও ভিজুয়ালস একদমই সস্তা পাবেন না। থাকবে 5 রাত 6 দিনের সিমলা, কাসল, কুল্লু, মানালির ভ্রমণ ট্যুর প্ল্যান, যাতায়াত, থাকা খাওয়া, প্যাকেজ বুকিং, খরচ খরচা ইত্যাদি সমস্ত কিছু। আর আমরা এই সিমলা মানালি ট্যুর করেছিলাম ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার সাথে। 5 রাত 6 দিনের ওনার প্যাকেজ শুরু হয় মাত্র 8,999 টাকা থেকে। কিভাবে এই অফার পাবেন জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন, ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সিমলা, কুল্লু, মানালি ভ্রমণের সঠিক সময় কি? হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ও তার সাথে সাথে কুল্লু, মানালির ভ্রমণের জন্য 3টি বেস্ট টাইম আছে। একটি হলো এপ্রিল থেকে জুন, দ্বিতীয়টি হলো জুলাই থেকে সেপ্টেম্বর, তৃতীয়টি হলো অক্টোবর থেকে ডিসেম্বর। আর যদি আপনি অত্যাধিক বরফপ্রেমী হন তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হলো বেস্ট টাইম। সিমলার উচ্চতা 7,268 ফিট এবং মানালির উচ্চতা 6,310 ফিট, তাই শীতকালে আপনি কিন্তু এখানে নিশ্চিতভাবে বরফ পাবেন। বিশেষ করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং মার্চ, এপ্রিল, মে এই 6টি মাসই হলো সুদিং টাইম এই সিমলা মানালি ভ্রমণের। তাছাড়াও সিমলা মানালি ভ্রমণের আরেকটি বেস্ট টাইম হলো জুলাই থেকে সেপ্টেম্বর, যখন রোথাং পাস খোলা থাকে এবং এই সময়ে কিন্তু আপনি স্পিতি ট্যুর করতে পারেন, সঙ্গে চন্দ্রতাল লেকও দেখতে পারেন। তাই যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় এবং রোথাং পাস ও চন্দ্রতাল লেক দেখতে চান তারা এই বর্ষার সিজনে মানালি ট্যুর করতে পারেন। এই সময় খরচ খরচাটিও একটু কম এবং লোকের ভিড়ভাড়টাও কম। তবে বৃষ্টি হবে প্রচুর, এটুকু রিস্ক নিয়ে যেতেই হবে, কারণ আপনি অ্যাডভেঞ্চার করতে চাইছেন। অক্টোবর, ডিসেম্বর এবং মে মাসে ফুল সিজন টাইম থাকে, তাই সমস্ত কিছু রেট বা খরচাপাতি একটু বেশি অন্যান্য সময় থেকে। সেটি আপনি ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে দরদাম করে নেবেন। সিমলা, কুল্লু, মানালি কিভাবে পৌঁছাবেন? সিমলা বা মানালি যাওয়ার জন্য কলকাতা থেকে কোনো ডিরেক্ট ট্রেন নেই, যদিও মানালিতে কিন্তু কোনো ট্রেন স্টেশনই নেই। তবুও কলকাতা থেকে ডিরেক্ট সিমলা যাওয়ার জন্য সবার প্রথমে আপনাকে পৌঁছাতে হবে কালকা রেলওয়ে স্টেশন, যার জন্য কলকাতা থেকে জাস্ট একটি ট্রেন আছে 12311 নেতাজি এক্সপ্রেস। সময় লাগে প্রায় 36 ঘন্টা মতো। স্লিপারে ভাড়া লাগে 710 টাকা এবং 3 টায়ারে 1860 টাকা। হাওড়া স্টেশন থেকে রাত 9:55 ছেড়ে 36 ঘন্টা পর ভোর 3টের সময় পৌঁছানোর কথা এটি কালকা স্টেশনে। যদিও এই ট্রেন কিন্তু চিরকালের মতো লেট করে। কালকা স্টেশনে পৌঁছে আপনাকে ধরতে হবে কালকা সিমলা টয় ট্রেন। এই নেতাজি এক্সপ্রেসের সাথে লিঙ্কড টয় ট্রেন হলো শিবালিক এক্সপ্রেস, যেটি ভোর 5:45 ছেড়ে সকাল 10:50 মধ্যে আপনাকে পৌঁছে দেবে সিমলাতে। সেকেন্ড সিটিংয়ে ভাড়া মাত্র 65 টাকা মতো। এছাড়াও অন্যান্য যে টয় ট্রেনগুলি কালকা থেকে সিমলা যায় সবকটির টাইম টেবিল আমি ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করলাম, আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি নেতাজি এক্সপ্রেসে ট্রেনের টিকিট না পান তাহলে যে কোনো ট্রেনের টিকিট কেটে আপনি সবার প্রথমে পৌঁছে যান দিল্লি। দিল্লির কাশ্মীরি গেট থেকে প্রতিদিন বাস ছাড়ে সিমলার উদ্দেশ্যে, যেই বাসে করে আপনি ডাইরেক্ট সিমলা পৌঁছে যেতে পারবেন 800 থেকে 900 টাকার মধ্যে। সময় লাগবে 9 ঘন্টা থেকে 9.5 ঘন্টা মতো। এছাড়াও বাই ফ্লাইটেও আপনি কিন্তু সিমলা পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কলকাতা থেকে বাই ফ্লাইট দিল্লি নামতে হবে বা কলকাতা থেকে ট্রেনে দিল্লি পৌঁছাতে হবে এবং দিল্লি থেকে প্রতিদিন একটি ফ্লাইট ছাড়ে সিমলার উদ্দেশ্যে সকাল 6:20-তে। ভাড়া মোটামুটি 2900 টাকা মতো। জাস্ট 1 ঘন্টা 15 মিনিটে আপনাকে পৌঁছে দেবে সিমলা এয়ারপোর্টে। চলুন, সিমলা তো পৌঁছে গেলাম, এবার থাকবো কোথায়, হোটেল কোথায় নেব? আমাদের 5 নাইট 6 ডেজ ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা 2 রাত সিমলাতে কাটাবো, 1 রাত কাটাবো কাসলে। সিমলা থেকে মানালি যাওয়ার পথে যেটি খুবই সুন্দর একটি জায়গা, এবং মানালিতে কাটাবো 2 রাত।
হোটেল আপনি দু রকম বুক করতে পারেন, একটি ডিলাক্স ক্যাটাগরি আর একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরি। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদার সাথে আপনি যোগাযোগ করে নিন, আপনার হোটেল, থাকা খাওয়া এবং গাড়ির সমস্ত ব্যবস্থা উনিই করে দেবেন। তো চলুন এবার আমাদের 5 নাইট 6 ডেজ ট্যুর প্ল্যানটা দেখে নিই। আমাদের কিন্তু 5 রাত 6 দিনের ট্যুর প্ল্যানটি শুরু হবে সিমলা থেকে এবং শেষ হবে কালকা স্টেশনে। তাই আমরা প্রথমে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম কালকার উদ্দেশ্যে। প্রায় 36 ঘন্টা ট্রেনের মধ্যে কাটানোর পর সকাল সকাল আমরা এসে পৌঁছাই কালকাতে এবং আমাদের ট্রেন ছিল 3 ঘন্টা লেট এবং এখান থেকে আমাদের ডে 1 শুরু। আমরা কালকা সিমলা শিবালিক এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম সিমলার উদ্দেশ্যে। এই কালকা সিমলা ট্রেনটি হলো ন্যারো গেজ ট্রেন লাইন। এর চারিপাশের অভাবনীয় সুন্দর সৌন্দর্য। ব্রিটিশ আমলে কিন্তু এই কালকা সিমলা রেলওয়ের প্রতিষ্ঠা। নর্দার্ন রেলওয়ের আন্ডারে এই কালকা সিমলা রেলওয়ে প্রথমবার চলেছিল 1903 সালে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। এই ট্রেনটি 2152 ফিট উচ্চতা থেকে তার যাত্রা শুরু করে সিমলায় পৌঁছাবে 6808 ফিটে এবং দুটির মধ্যে অল্টিটিউডের ডিস্টেন্স 4656 ফিট। প্রায় 226টি রেলওয়ে কমপ্লেক্স ব্রিজ, 102টি টানেল এবং 917টি বাঁক নিয়ে এটি কালকা থেকে সিমলায় পৌঁছায় 5 ঘন্টায় এবং আমরাও দেখতে দেখতে 11টা নাগাদ এসে পৌঁছালাম সিমলাতে। ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাঠানো গাড়িতে আমরা এখান থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আমাদের বেশ দারুণ সুন্দর চাকচিক্যওয়ালা হোটেল দেওয়া হয়েছিল। হোটেলটি বেশ আমাদের দারুণ লেগেছে। হোটেলে ঢুকে চেক ইন করে আমরা একটু ফ্রেশ হয়ে হালকা মতো রেস্ট নিলাম। আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড, লাঞ্চ কিন্তু ইনক্লুডেড নয়। তাই হোটেলের রেস্টুরেন্টে কিন্তু আমরা অর্ডার করেছিলাম খাবার, যেটা প্যাকেজের বাইরে। হোটেলে খাবার দাবার বেশ ভালো। খাবার দাবার খেয়ে আমরা বিকালের দিকে বেরিয়েছিলাম এখানকার আজকের দিনে লোকাল সাইট সিন করার জন্য। পায়ে হেঁটে আমরা গেছিলাম সিমলা ম্যাল এবং সিমলা রিচ। বিকেলবেলা দুর্দান্ত সুন্দর লাগে এই জায়গা, আপনাদের অবশ্যই আসা উচিত এবং ঘন্টা 3-4 তো এই জায়গায় সময় কাটিয়ে দেওয়া উচিত। যদিও এর পাশে আছে মার্কেট, যেটির নাম লাক্কার বাজার। লাক্কার বাজারে অতি সস্তায় আপনি কিন্তু মালপত্র কিনতে পারবেন। ঠিক যেমন দার্জিলিংয়ের মহাকাল মার্কেট, গ্যাংটকের লাল বাজার, ঠিক তেমনই সিমলার লাক্কার বাজার। আমরা কিছু কেনাকাটি করে চলে আসলাম এখানকার দামি জায়গা স্ক্যান্ডেল পয়েন্টে। এখানেও বেশ অনেক নামি দামি শোরুম আছে, তবে এখানকার রেট অনেক বেশি। এখান থেকেও আপনারা কেনাকাটি করতে পারেন। এগুলি দেখে আমরা চলে গেলাম সিমলা চার্চ দেখার জন্য। এই সিমলা চার্চটি হলো নর্দার্ন ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট চার্চ। দুর্দান্ত সুন্দর এই চার্চের সামনে কিন্তু 3 ইডিয়টস সিনেমার শুটিং হয়েছিল। এটি দেখে আমরা এগোলাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দিকে। রাত্রেবেলা এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং জাস্ট দুর্দান্ত লাগছিল, মানে মনে হচ্ছে কোনো বিদেশে চলে এসেছি। যাই হোক, এগুলি দেখে আমরা সন্ধ্যা নাগাদ হাঁটা শুরু করলাম সিমলার কালীবাড়ির দিকে। কালীবাড়ি টেম্পল এখানকার জাগ্রত মন্দির এবং বাঙালি দ্বারা পরিচালিত, তার জন্য আমার আরও বেশি ভালো লেগেছিল। মায়ের দর্শন করে আমরা এখান থেকে হোটেলে চলে এলাম এবং রাতে ডিনার সেরে আজকে শুয়ে পড়লাম। আজ আমাদের ডে 2। আজ আমরা সিমলার লোকাল সাইট সিন করব, যার জন্য সবার প্রথমে আমরা যাব কুফরিতে। যদি সিমলাতে আপনি বরফ দেখতে না পান তাহলে কুফরি গিয়ে কিন্তু আপনি বরফ দেখতে পাবেন, এটা মাথায় রাখতে পারেন যদি আপনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস নাগাদ আসেন, কারণ কুফরির হাইট 8923 ফিট। আমরা কুফরি যাওয়ার পথেই কিন্তু রাস্তাতে হালকা পাতলা বরফ দেখেছিলাম এবং কুফরি মানুষ ঘুরতে যায় কিন্তু বেসিক্যালি স্নো অ্যাক্টিভিটি করার জন্য। এখানে কিন্তু ঘোড়ায় রাইড করে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন, করতে পারেন জিপ লাইন। এখানে আছে বড় বড় কিছু কমার্শিয়াল পার্ক, যেখানে আপনারা কিন্তু টাইম স্পেন্ড করতে পারেন। এছাড়াও কুফরিতে আছে অ্যানিম্যাল জু বা হিমালয়ান নেচার পার্ক। এই জুতে বিভিন্ন পশু পাখি আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রকারের প্রাণী। পাশে আছে চিনি বাংলো, এগুলো কিন্তু আপনি ট্যুর প্ল্যানের মধ্যে রাখতে পারেন। যাই হোক, কুফরিতে ঘন্টা 2-3 সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসুন এবং রাস্তায় দেখে নিন গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি একটি বেসিক্যালি ভ্যালি, যেখানে দাঁড়িয়ে পুরো গ্রিনারি দেখা যায়। পাইন, ওক ও দেবদারু গাছে পরিপূর্ণ এই ভ্যালি আপনার দেখতে দুর্দান্ত লাগবে। এগুলি দেখে সোজা আপনার গাড়ি নিয়ে চলে আসবে সিমলার বিখ্যাত জাখু টেম্পল দেখার জন্য। জাখু টেম্পল বেসিক্যালি হনুমান মন্দির। জাখু টেম্পলের অল্টিটিউড 8054 ফিট। এখানে আছে বৃহৎ বড় বজরংবলীর মূর্তি, যার উচ্চতা 108 ফিট। ব্রাজিলের ক্রাইস্ট দ্য রেডেমারের থেকেও উঁচু। এই হনুমান মূর্তি তৈরি হয় 2010 সালে। যদিও সিমলা ম্যাল রোড থেকে এখানে আসার জন্য রোপওয়ের ব্যবস্থা আছে,
কিন্তু আমরা এসেছিলাম গাড়িতে। এবং এখানে বেশ অনেকগুলি সিঁড়ি চেপে আপনাকে ওপরে উঠতে হবে। তারপর আপনার দর্শন মিলবে হনুমানজির, এবং এখানে আছে হনুমান মন্দির। মানা হয় মেঘনাথের সাথে যুদ্ধের সময় যখন মেঘনাথ লক্ষণকে বাণ দ্বারা বিদ্ধ করেন, তখন রাজবৈদ্য হনুমানকে সঞ্জীবনী নিয়ে আসার জন্য হিমালয়ে পাঠান। মানা হয় যে এখানে হনুমান দাঁড়িয়ে কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। তারপর থেকে এই জায়গা এতটা জনপ্রিয়। যাই হোক, এই ট্যুরের মাঝে আপনি কোথাও থেমে খাওয়া দাওয়া করে নেবেন, এবং বিকেলবেলা চাইলে আপনি আবার ম্যাল রোডে সময় কাটাতে পারেন এবং এখান থেকে কেনাকাটিও করতে পারেন। এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিনের বেলাও দেখে নিতে পারেন, এবং দেখে নিতে পারেন এখানকার চার্চ। এগুলি দেখে রাত্রেবেলা হোটেলে ফিরুন এবং খাওয়া দাওয়া করে আজকে এখানে রেস্ট নিন। ডে 3, আজ আমাদের যাত্রা সিমলা থেকে কাশলের উদ্দেশ্যে। কাশল হিমাচলের একটি অফবিট ডেস্টিনেশন, তবে এখন কিন্তু মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সিমলা থেকে মানালি যাওয়ার পথে কুল্লুর আগে ভুন্তর থেকে কাশলের দিকে যেতে হয়। পার্বতী নদীর তীরে অবস্থিত এই কাশল সত্যি খুব সুন্দর জায়গা, আপনার মন কেড়ে নেবে। গাড়িতে করে সিমলা থেকে কাশল আসতে আসতে আপনি রাস্তায় দেখে নেবেন সুন্দরনগর এবং পান্ডো ড্যাম, দুটি বেশ দারুণ লাগবে। কাশলে ঘোরার মধ্যে সবথেকে বেস্ট জায়গা হলো মণিকরণ, যেটি কাশল থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে রাম মন্দির, শিব মন্দির, গুরুদ্বারা এবং উষ্ণ প্রস্রবণও কিন্তু দেখতে পাবেন। কাশল মানুষ আসে সুকুনের জন্য। এখানকার হোটেলগুলিও বেশ দারুণ সুন্দর। হোটেলে চেক ইন করে আপনি কাশল পায়ে হেঁটেই ঘুরে নিন। একদিনের জন্য আপনি কাশল আসছেন, কিন্তু আপনার মনে হবে যে এখানে দিনের পর দিন থেকে যায়, এতটা সুন্দর এর সৌন্দর্য। এর আশেপাশে ঘোরার বেশ অনেক জায়গা আছে, অনেক গ্রাম আছে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো ক্ষীরগঙ্গা। আপনারা যদি চান তাহলে এক্সট্রা পয়সা খরচ করে আপনারা কিন্তু ক্ষীরগঙ্গা যেতে পারেন। মানা হয় শিব ও পার্বতীর আশীর্বাদে এখানে কিন্তু ক্ষীরের উৎপত্তি হয়েছিল, এবং পরবর্তী যুগে পরশুরাম এসে এখান থেকে সেই ক্ষীরের প্রবাহকে বন্ধ করে সেটিকে গরম জলে পরিবর্তন করেন, এবং তারপর থেকে এর নাম পড়ে যায় ক্ষীরগঙ্গা। এই জায়গা বেশ দুর্দান্ত, আপনারা যদি চান তাহলে এটি ঘুরে দেখে নিতে পারেন। রাতে হোটেলে ডিনার সেরে শুয়ে পড়ুন। ডে 4, আজ আমরা কাশল থেকে যাব মানালির পথে, এবং রাস্তায় দেখে নেব রিভার র্যাফটিং পয়েন্ট ও কুল্লু ভ্যালি। কুল্লু ভ্যালিটাও নিজে এক ও অনন্য। এই জায়গায় কিন্তু আপনি প্যারাগ্লাইডিংও করতে পারেন। এখানকার রিভার র্যাফটিং পয়েন্ট জাস্ট দুর্দান্ত। বিপাশা নদীর ওপরে এই রিভার র্যাফটিং হয়ে থাকে। আপনারা যদি করতে চান তাহলে সারা দিন এখানেই কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো করতে পারেন, যেমন রিভার র্যাফটিং, প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন রাইড ইত্যাদি। কুল্লুতে অনেকে নাইট স্টেও করেন। আমরা যেহেতু কাশলে ছিলাম তাই কুল্লুতে আর নাইট স্টে করিনি। আজ আমরা কিন্তু এখান থেকে চলে যাব মানালির উদ্দেশ্যে, যদিও আমরা এখানেই দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম, এবং 3টে নাগাদ আমরা পৌঁছেছিলাম মানালি আমাদের হোটেলে। আমাদের হোটেল কিন্তু ম্যাল রোড থেকে বেশ কাছেই ছিল, যেখান থেকে পায়ে হেঁটেই কিন্তু ম্যাল রোড চলে আসা যেত। হোটেলে চেক ইন করে লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে আমরা হেঁটে ম্যাল রোডে চলে এলাম। মানালির ম্যাল রোডটা বেশ জমজমাটপূর্ণ। এখানে আপনার সময় কাটাতে ভালোই লাগবে। ভেজ থেকে শুরু করে নন ভেজ এবং দেশি থেকে শুরু করে বিদেশি বিভিন্ন ধরনের খাবার আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তাছাড়াও হিমাচলে এসেছেন, কিছু কেনাকাটি করবেন না সেটা তো হয় না। এখানে বিভিন্ন কেনাকাটির দোকানও আছে, খুব সস্তায় আপনি এখান থেকে জিনিসপত্র কিনতে পারবেন। আমি তো এখান থেকে জ্যাকেট ফ্যাকেট কিনেছিলাম অনেক কিছু। আমরা ম্যাল রোডে বেশ অনেক সময় কাটিয়ে এখান থেকে হোটেলে চলে আসলাম। যেহেতু আমাদের ডিনার আমাদের প্যাকেজের মধ্যে আছে, তাই রাতে হোটেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ডে 5, আজ আমাদের মানালির একটা সুন্দর সকাল, কিন্তু আজ আমাদের চয়েস করতে হবে যে কোথায় ঘুরতে যাব। আমাদের ট্যুর প্যাকেজের বেসিক প্ল্যানে রয়েছে মানালি থেকে সোলাং ভ্যালি হয়ে অটল টানেল, তবে এখানেও টুইস্ট আছে। আপনি যদি মে মাসের 15 তারিখ থেকে অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে সিমলা মানালি ভিজিট করেন, সেক্ষেত্রে কিন্তু রোথাং পাস খোলা থাকবে, এবং রোথাং পাস যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু রোথাং পাস ভিজিট করতে পারেন, যদিও সেটার জন্য এক্সট্রা চার্জ অ্যাপ্লিকেবল, কারণ রোথাং পাস যাওয়ার জন্য স্পেশাল পারমিশন আপনাকে বানাতে হবে, যেটি আপনার ট্যুর অপারেটরই কিন্তু আপনার জন্য বানিয়ে দেবে, এবং এক্সট্রা আলাদা গাড়ি দিয়ে সেই ট্যুরটি কিন্তু আপনার কমপ্লিট হবে। এবং আপনি যদি মানালি ভ্রমণ করেন অক্টোবরের 15 তারিখের পর থেকে মে মাসের 15 তারিখের মধ্যে, তাহলে কিন্তু রোথাং পাস অন অ্যান এভারেজ বন্ধই থাকবে, তখন আর রোথাং পাস ভ্রমণ আপনার আর হবে না।
আমি সিমলা মানালি দুবার গেছি। সেক্ষেত্রে একবার আমি মে মাসের 29 তারিখ নাগাদ গিয়েছিলাম, যখন আমি রোথাং পাস ভ্রমণ করতে পারি, এবং আরেকবার গিয়েছিলাম মার্চ মাসে, যখন আমি রোথাং পাস ভ্রমণ করতে পারিনি। তাই আমরা ঘুরেছিলাম সোলাং ভ্যালি ও অটল টানেল। মানালি থেকে আমরা রওনা দিয়েছিলাম অটল টানেলের উদ্দেশ্যে, কিন্তু তার মাঝে আমরা দাঁড়াবো সোলাং ভ্যালিতে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি করতে পারেন, তার সাথে করতে পারেন প্যারাগ্লাইডিং, এবং সোলাং ভ্যালির প্যারাগ্লাইডিংটা কিন্তু বিশ্ববিখ্যাত। এখানে এসে ওয়েদার ভালো থাকলে প্যারাগ্লাইডিং করাটা কিন্তু মাস্ট। আমরা কিন্তু প্রথমে সোলাং ভ্যালিতে অনেক সময় কাটিয়েছিলাম। এখানে আছে রোপওয়ে। সোলাং ভ্যালিতে রোপওয়ে করে কিন্তু আপনি ওপরে একদম পাহাড়ের টপে উঠতে পারেন, যেখানে প্রচুর পরিমাণ বরফ আপনি পেতে পারেন। যদিও রোপওয়ে চার্জ হচ্ছে 750 টাকা পার হেড। আপনি যদি যেতে চান তাহলে কিন্তু যেতে পারেন। আমরা যাইনি, আমরা এখানে ভীষণ মজা করেছিলাম। আমাদের দারুণ লেগেছিল সোলাং ভ্যালি। এখানে আপনি এটিভি রাইডও করতে পারেন। যদিও এখান থেকে আমরা এগিয়ে গিয়েছিলাম অটল টানেলের দিকে। হিমাচল প্রদেশে ন্যাশনাল হাইওয়ে 3-তে পীরপাঞ্জাল রেঞ্জে কিন্তু এই অটল টানেল তৈরি করা হয়েছে, যার লেন্থ হচ্ছে 9.02 কিলোমিটার, এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় অবস্থিত, যেটি খুলে দেওয়া হয় 2020 সালে। রোথাং পাসের বিকল্প হিসাবে কিন্তু এই টানেল ব্যবহার করা হয় মানালি থেকে লে যাওয়ার জন্য। এখানে দেখার মতো এই টানেলটি আছে, এবং আছে তার চারিপাশে বরফে মোড়া পাহাড়। আমরা এখান থেকে ব্যাক করলাম মানালির দিকে, এবং রাস্তায় দাঁড়িয়েছিলাম যোগিনী ফলস যাওয়ার জন্য। এটা আমাদের স্পেশাল রিকোয়েস্টে যোগিনী ফলসটা আমাদেরকে করানো হয়েছিল। মেন রোড থেকে বেশ কিছুটা এসে গাড়ি থেমে যাবে, তারপর আপনাকে ট্রেক করে যেতে হবে এই যোগিনী ফলসের দিকে। অপূর্ব সুন্দর ট্রেক আমরা করছিলাম, এবং অবশেষে আমরা ফলসের কাছে এসে পৌঁছালাম। গ্রামের দেবী যোগিনীর নাম অনুসারে এই ফলসের নামকরণ, যেটি শক্তির একটি রূপ। এই ফলস মিলেছে কিন্তু বিপাশা নদীতে। গ্রামের মানুষেরা বিভিন্ন সময়ে এই ফলসে কিন্তু পুজো করে থাকেন, তাই এই ফলস স্থানীয়দের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মানালির পাশেও যে এত সুন্দর জায়গা আছে আপনি না দেখলে বুঝতে পারবেন না। যাই হোক, এগুলি দেখে আমরা রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। আজকে আমাদের সারাটা দিন এখানেই কেটে গেছে। বিকেল বিকেল হোটেলে ফিরে আমরা খাওয়া দাওয়া করে আজকে একটু রেস্ট নিলাম। সন্ধ্যার দিকে হেঁটে ঘুরে দেখতে গেলাম মানালি ম্যাল রোড। এখানে আপনারা চাইলে কিছু স্ন্যাক্স ও টিফিনও সন্ধ্যাবেলা করে নিতে পারেন, চাইলে কেনাকাটিও করতে পারেন। রাতে রীতিমতো হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। আমাদের ট্যুরের শেষ দিন, অর্থাৎ ডে 6। আমরা সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে রওনা দিয়েছিলাম মানালির লোকাল সাইট সিন করার জন্য। সবার প্রথমে আমরা গিয়েছিলাম বশিষ্ঠ টেম্পল। 4000 বছরের পুরনো এই মন্দির আচার্য বশিষ্ঠের নামকরণে তৈরি। এখানে আছে শিব মন্দির, রাম মন্দির এবং বশিষ্ঠ মন্দির। মানা হয় এই মন্দিরের বিয়াসকুণ্ড থেকে তৈরি হয়েছিল নাকি বিপাশা নদী। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা দর্শন করে নিলাম, এবং এখান থেকে রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আজ আমাদের একটু তাড়াতাড়ি ঘুরে নিতে হবে, কারণ আজ আমাদের আবার রওনা দিতে হবে কালকার দিকে। এখান থেকে তাড়াতাড়ি আমরা চলে গেলাম হিড়িম্বা দেবী টেম্পলে। পাণ্ডুপুত্র ভীমের স্ত্রী হিড়িম্বার পুজো হয় এখানে, তার নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ। বর্তমানে মন্দিরের যে গঠন সেটি স্থাপন করেন মহারাজা বাহাদুর সিংহ 1553 খ্রিস্টাব্দে। এখানে হিড়িম্বা দেবী হিসাবে পূজিত হন। আমরা ভেতরে গেলাম এবং দর্শন করে বাইরে চলে এলাম। এর পাশে আছে পাইন বনের জঙ্গল। আমরা আশপাশ চারিদিকে ঘুরে দেখে নিতে থাকলাম। এটি দেখে আমরা গিয়েছিলাম বনবিহার দেখার জন্য। বনবিহার বেসিক্যালি একটি বাগান, যার চারিদিকে পাইন ও দেবদারু গাছে পরিপূর্ণ এবং ভেতরে পার্ক। এই জায়গাটিও বেশ আপনার ভালোই লাগবে। এটি দেখে আপনারা চলে যাবেন ওল্ড মানালিতে, যেখানে আছে ক্লাব হাউস। যদিও ক্লাব হাউসে আপনি বেশি কিছু দেখার পাবেন না, তবে এখানে অথেন্টিক হিমাচলি থালি খেতে পারবেন। আর আজকে দুপুরবেলা তো আপনারই খেতে হবে, তাই এখান থেকে আপনারা দুপুরের লাঞ্চ সেরে নিন। এগুলি দেখে আপনারা চলে যান হোটেলে, এবং হোটেল থেকে চেক আউট করে নিন এবং দুপুর বেরিয়ে পড়ুন কালকার উদ্দেশ্যে। দুপুরবেলা বের হলে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনারা কিন্তু কালকা এসে পৌঁছাবেন। রাত 11:55 কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস ধরে রওনা দেবেন বাড়ির উদ্দেশ্যে, এবং 36 ঘন্টা ট্রেনের মধ্যে কাটিয়ে 2 দিন পর সকাল 8:05 এসে পৌঁছাবেন হাওড়া জাংশনে, এবং এখানে আপনাদের ট্যুর শেষ হবে। আমরা এই টোটাল ট্যুরটি করেছিলাম ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিতার সাথে। ওনার সাথে এই গত 1 বছরে বেশ আমি অনেকগুলোই ট্যুর করি। সিমলা মানালি থেকে শুরু করে ভাইজ্যাক, কাশ্মীর থেকে শুরু করে আন্দামান, ওনার সার্ভিস সব দিকে আছে। তাই বেস্ট প্যাকেজ পাওয়ার জন্য ওনার সাথে যোগাযোগ করে নিতে ভুলবেন না।
খরচ খরচার কথা বলতে গেলে এই যে ট্যুর প্ল্যানটি আপনাদেরকে দিলাম, আপনারা যদি 8 জনের গ্রুপে এই সিমলা, কুল্লু, কাসল, মানালি ট্যুর প্ল্যান করে থাকেন তাহলে পার হেড আপনাদের 9,000 টাকা করে খরচ হবে সিমলা টু কালকা, এবং দুপুরের লাঞ্চ কিন্তু ইনক্লুড থাকবে না এই ট্যুর প্যাকেজে। সেক্ষেত্রে কলকাতা থেকে সিমলা পৌঁছানোর ট্রেন খরচ, কালকা থেকে কলকাতা পৌঁছানোর ট্রেন খরচও কিন্তু আপনার এক্সক্লুডিং। যেই সমস্ত কিছু মিলে মাত্র 12 থেকে 13,000 টাকার মধ্যে আপনি কিন্তু এই সিমলা, কুল্লু, কাসল, মানালি এই ট্যুর কমপ্লিটলি ঘুরতে পারবেন, তাও স্ট্যান্ডার্ড প্যাকেজের মাধ্যমে। যদি ডিলাক্স প্যাকেজ নেন তাহলে কিন্তু রেট একটু বাড়বে, সেটি আপনি বিশ্বজ্যোতিদার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে নেবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করে আপনার সাপোর্ট দেখাতে পারেন। আর আমার কাজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন, তাতে আমি এই কাজের অনুপ্রেরণা পাবো। কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।